দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না, শুরুতে অনুরোধ করি আলোচনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। মাসুদ ভাই, এটা এক জায়গায় আমি বলবো কি জানেন, আল্লাহ আমাদের বাঁচাইছে। যদি আজকে এটা মাদ্রাসা না হইয়া কোনো স্কুল মিস্কুল হইতো, তাইলে এটা দোষ কিন্তু পুরোপুরি জায়গা পড়তো কার কাছে জানেন? করতে এটা আওয়ামী লীগে করছে। এইটা নির্ঘাত ছাত্রলীগ এই বোমা আইনে এখানে বানাইতেছিল। সেই জায়গা থেকে এক পাবলিক বাংলাদেশের মানুষরা বাঁচাইছে যে একটা ভুল সিদ্ধান্তে মানুষ পৌঁছায় নাই। আজকে এটা মাদ্রাসায় ফুটছে। দেখেন, এই মাদ্রাসাগুলো বিভিন্ন জন ভিডিও করছে, আপনার এই চ্যানেলও আমরা বিভিন্ন আলোচনা করছি যে 17টা মাদ্রাসার নাম ইন্ডিকেট করা ছিল। 17টা, তাদের একটা মাদ্রাসা যেটা ঢাকার মিরপুরে, সেটা তো রাতারাতি উধাও হয়ে গেছে, ওই মাদ্রাসার কেউ নাই। এরপরও বাংলাদেশে বিভিন্ন মাদ্রাসা আছে এবং আপনারা জানেন, সবাই মনে আছে হয়তো 2013 সালে চট্টগ্রামের লালখান বাজারে একটা মাদ্রাসা আছে। সেই মাদ্রাসায় এরকম বোমা বিস্ফোরণে 2 জন নিহত হয়েছিল। এবং গতকালকের এই মাদ্রাসার যে বোমা বিস্ফোরণটা হয়েছে, এইখানে আসলে নিহতর ব্যাপারটা একটু গোপনীয়তা রাখছে নাকি, আসলে এই বিষয়টা 100% ক্লিয়ার না। আমি এরপরও কেউ কেউ বলতে 4টা ছেলে নিহত হয়েছে, তবে এটা এতিম ছেলে যাদের বাবা মায় নাই, যার কারণে এটা টোটালি সিন আউট করা হয়েছে। 5টা ছেলে গুরুতর আহত। মৃত্যুর এটা কি লালখান বাজারের কথা বলছেন? না না না, এই যে ঢাকার গতকালকের, এটা কেরানীগঞ্জের। এখানে আমাদের সরকারের পক্ষ থেকে মৃত্যুর কোনো কথা কিন্তু বলা হয়নি। বলছি যে এই ছেলেগুলো এখানে এতিমখানা মাদ্রাসা, এটা এখানে এরা বলতেছে 3 জন বা 4 জন যেটা মারা গেছে ওইটার কথা বলাই হচ্ছে না, গোপন, কারণ এদের কোনো পরিবার নাই। সুতরাং কেউ আইসা এদের ওই যে মায়ের ডাকের মতো কেউ আসবে না যে এই লাশ কার। সুতরাং এগুলো গোপনই থাকবে। 4 জন না 5 জন ছেলে আহত সেটা বলা হয়েছে। এখন ঘটনা হচ্ছে ভাই, মাদ্রাসায় তো কোরআন শিক্ষা দেওয়া হয়, সেখানে বোমা বানানোর ট্রেনিং কবে থেকে দেওয়া হইলো? মারা গেছে যায় নাই কি হয়েছে সেটা পরের কথা। আর এখন যদি আমি যদি বলি যে মারা গেছে, আমি যদি বলি যে 100 জন মারা গেছে এই মাদ্রাসায়, তাহলে আপনি অস্বীকার করবেন কেমন? আপনি এই ছবিটা না, আপনি ভিডিওটা দেখান, গোটা বিল্ডিং এর একটা অংশ উড়ে গেছে। তার মানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কি একটু চিন্তা করতে পারেন যে কি পরিমাণ বিস্ফোরণ হইলে গোটা একটা বিল্ডিং, এটা সম্ভবত 4 তলা বা 5 তলা ফাউন্ডেশনের একটা বাড়ি, পুরো বাড়ির এক অংশ উড়ে গেছে, ছাদ মাত কিছু নেই। এবং এত পরিমাণ বোমা বানানোর সরঞ্জাম এখানে কারা ছিল? কিছু কিছু রিপোর্ট আসছে যে এখানে যারা ছিল তাদের মধ্যে যেই রুমের ভিতরে বোমা বিস্ফোরণ হচ্ছে, ওইখানে 3টা রুমের ভিতরে নাকি পাকিস্তানি কিছু লোকজন ছিল, মানে আইএস এর লোকজন বলতে পারি আমরা, বা পাকিস্তান ইন্টেলিজেন্স সার্ভিসের লোকজন বলতে পারি। এবং আমাদের দেশের সরকার বা গোয়েন্দা সংস্থা জানতো যে এখানে এই পরিমাণ ম্যাটেরিয়ালস আছে। তা না হইলে কারো চোখ ফাঁকি দিয়ে এত ম্যাটেরিয়ালস আনার সম্ভাবনা নাই। এই ধরনের বোমা বিস্ফোরণ হয় পাকিস্তানে, মসজিদে বোমা বিস্ফোরণ, ঘরে বোমা বিস্ফোরণ, অমুক জায়গায় বোমা, এটা পাকিস্তানে দেখি। ঠিক 17টা মাদ্রাসার কথা অনেক দিন যাবত বলতেছে, সবাই বলতেছে, কিন্তু কোন লোক কেউ কোনো কথা বলে না। তার কারণ হচ্ছে যে সরকারের প্রচ্ছন্ন ছায়া আছে। এখন এমনও তো হতে পারে যে এই বোমাগুলোই তৈরি করা হচ্ছিল যা আগামী ডিসেম্বরের শেষ লাস্ট উইক তো চলতেছে, এখন থেকে হয়তো জানুয়ারি পর্যন্ত বেশ কিছু কিলিং মিশন হবে। বা আপনাদের মনে আছে কিনা, আমার সালটা মনে নাই, বাংলাদেশের 500 কতটা জায়গায় এট এ টাইম বোমা বিস্ফোরণ হয়েছিল, জিএমবি করছিল। তো এখনো তো হরকতুল জিহাদ আর কার কার নেতা জানি, ওই যে কি একটা লোক জেলে ছিল, সে বেরোয় আসছে, হাদির জানাজায় দেখা গেছে 2 জন রহমানের কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, এরা 2 জনকে অলরেডি হাদির জানাজায় দেখা গেছে, এরা বাহিরে ঘুরতেছে এবং এখন বোমা বানানো হচ্ছে। আজকে হয়তো কেরানীগঞ্জ কোনো কারণে ফুটে গেছে বিদে আপনারা বলতে পারেন, কালকে আবার কোথায় ফুটবে, পরশুদিন কোথায় ফুটবে, নাকি তারপর দিন আপনার বাসায় ফুটে যাবে সেটাও আপনি জানেন না। এইটা এখন কিন্তু অ্যালার্মিং। এখনো যদি পাবলিক না বুঝে বা এখনো যদি গোয়েন্দা সংস্থা কাজ না করে, তাহলে কেমনে হবে? এবং আপনি আরেকটা জিনিস, আজ থেকে 2 দিন আগে ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে আরডিএক্স এবং ডেটোনেটর পাওয়া গেছে, যেটা আমাদের ওই বিজিবি বলছে যে এগুলা কি বলে, ভারত থেকে চোরাচালান হয়ে আসছে। আমি আপনার এখানে টক শোতে বলছিলাম যে ভারত এখন 2-3টা কাজ করবে না। এক হচ্ছে যে খাদ্যদ্রব্য যাতে বাংলাদেশের না ঢুকে সেটার একটা কন্ট্রোল দিবে,
এইখানে মাদক দ্রব্যের চোরাচালান হইলে ভারত এখন আর ঠেকাবে না করগা, কোনো অস্ত্র শস্ত্রের চোরাচালানো যদি হয় তাতেও ভারত ঠেকাবে না, মানে তোমাদের যা ইচ্ছা করগা, ওইটাতে ভারত ইয়ে করবে না। এখন এই যে ডেটোনেটর আর আরডিএক্স, ডেটোনেটর এবং আরডিএক্স এর কথা পত্রিকাগুলোতে বলছে, কিন্তু ডেটোনেটরের যে সাইন্স, সে সাইনটা হচ্ছে যে মেকিং সাইন, সেটা হচ্ছে যে আপনার পাকিস্তান এবং টার্কির বানানো, এগুলো তো ভারত দিয়ে আসার কথা না। তার মানে এগুলো নেওয়া হয়েছে ওই জায়গায় যে ভারতের ভেতরে হয়তো কোনো একটা হামলা চালানোর জন্য, এবং পরবর্তীতে ভারতীয় পত্র পত্রিকা ভারতই বলছে যে অমুক জায়গায় ডেটোনেটর এবং আরডিএক্স আছে, তোমরা ধরো। তারপরে যে বিজিবি ধরছে, যখন বলছে স্যাটেলাইট ইমেজ ওপেন করে দেবো মানুষের জন্য। তো এই যে আপনার এই মাদ্রাসাগুলোর কথা তো বারবার বলা হইতেছিল যে জঙ্গি উৎপাদন হইতেছে, সরকার কেন চোখ দেয়নি? এবং এখনো ওই মাদ্রাসার প্রিন্সিপাল থেকে শুরু করে কারা কারা ছিল এগুলোর অ্যারেস্ট করে কেন? রাশেদ হায়দার ভাই, আমরা বিগত সময়ে যখন এই ধরনের জঙ্গিদেরকে ধরা হতো কিংবা গোয়েন্দা সংস্থাদেরকে অ্যারেস্ট করা হতো, সেগুলোকে বলা হতো নাটক, নানা ধরনের কথা তো তখন আমরা শুনতাম, আমরা বিভ্রান্ত হতাম যে আসলে কি ঘটনাগুলো তাই কিনা। এই যে এখন তো আর ওই সরকার নেই, এখন তো ওই সরকার নেই। তো এখন যে ঘটনাগুলো ঘটছে, আইন শৃঙ্খলা বাহিনী এগুলো দিকে খেয়াল করছে কিনা, আপনি যেটা বলছেন আরো তৎপর হওয়া উচিত। ওরা কতটা তৎপর, আর না হলে এত চোখ ফাঁকি দিয়ে এখানে এত বড় ঘটনা, সেখানে দেখা গেল প্রচুর পরিমাণ। ডিজিএফআই এর এক লোকের সাথে আমার গতকাল কথা হয়েছিল, গতকাল এই ঘটনা ঘটার আগে, গতকাল সকালবেলা, তখন ওর সাথে যে কথা, নামটা উল্লেখ করবো না, সে আমার বলছে ভাই বাংলাদেশে এমন এমন কিছু ঘটনা ঘটতেছে যেটা আমরা যাই না, বলার উপায় নেই, আমরা মুখ খুললে আমাদের চাকরি যাবে বা আমরা গুম হবো। সে বলছিল যে আপনি দেখতে থাকেন আগামী 15 দিন আরো কি ঘটে। এবং এরপরে ঘন্টা 3-4 পরেই দেখলাম যে এই দেখেন এতগুলো কন্টেইনার, এত কিছু এইভাবে ভাঙা পড়ে, কি পরিমাণ বিস্ফোরক ছিল এটা, এবং এটা কোথায় মারার জন্য প্রস্তুত ছিল, নাকি এই জিনিস, নাকি এইসব জিনিস থেকে এখন চোখ সরানোর জন্য আপনার আজকে হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ ঘেরাও, কোনটা? গতকাল থেকে যে শাহবাগ ঘেরাও হয়েছে, কি এগুলার থেকে চোখ সরানোর জন্য সরকার করতেছে, নাকি এই ধরনের 2-1টা বোমা বা শাহবাগের ওইখানেও ফুটানো হবে, মানুষ মরবে, পরে বলবে যে এটা অন্য কেউ করে দিয়ে গেছে? না রাশেদ হায়দার ভাই, আপনার আশঙ্কার কথাগুলো খুবই ভয়ঙ্কর, মানে শুনতেও খুবই ভয় হয় যে এগুলো কোথায় ব্যবহার হবে, কাদের উপর প্রয়োগ করা হবে, এই যে কাজগুলো আপনার উপর ব্যবহার হবে, আপনার উপর আমার উপর ব্যবহৃত হবে। এমনও তো আছে, আমরা যেটা আশঙ্কা করছিলাম, এমনও তো আছে যে এই তারেক জিয়া যেদিন আসছে সেই দিনই ফুটানোর কথা ছিল, হয়তো পারে নাই, যে ওই মিটিং এ ফুটে দেওয়া কিছু লোক মাইরা ফেলার, সেটা হয়তো পারে নাই। আগামীতে যে বিএনপির মিটিং এ ফুটবে না সেটা কেমনে বলেন? বা আপনাকে তো বলতে যে শাহবাগেই যে ফুটবে না 2-4 দিনের ভিতরে এরকম বিশাল বোমা, সেটা আপনি কিভাবে বলেন? আপনি দেখছেন যে গত পরশুদিন ব্রিজের উপর থেকে মারছে একটা বোমার, ওরা বলছে বোমার মতো কিছু একটা আওয়াজ হয়েছে, ওই বেটার মাথাই নাই। তার মানে কি পরিমাণ শক্তিশালী একটা বোমা হইলে আপনার মাথা, ককটেল অন্য জিনিস ভাই, ককটেলে মাথা উড়া যায় না। ককটেল হইলে তো মাথা উড়ে যাওয়ার কথা না, উইন্ডেড হতো, আহত হতো, অনেক মারাই যেত, কিন্তু মাথা তো এইভাবে ছিন্ন ভিন্ন হয়ে যেত না। তাহলে কি স্পেশাল কায়দায় এই বোমা, এই র মেটেরিয়াল ব্যবহৃত হচ্ছে? কন্টেনার গুলো সবগুলোই তো র মেটেরিয়াল। রাশেদ হায়দার ভাই, আমরা প্রায় দেখি পাকিস্তানে মসজিদে এরকম আত্মঘাতী হামলা হয়, আফগানিস্তানে হয়, এখনো হয়, আগেও হতো। হ্যাঁ, ইরানে হয়, সিরিয়াতে হয়, এই ধরনের পরিস্থিতি তৈরি হবে এরকম মনে হয়? আমার মনে হচ্ছে, আমি মানে 99% শিওর। হয়তো দেখবেন কোন একদিন এই যে কাদিয়ানিদের যে উপাসনালয়গুলো আছে, মানে মসজিদ কাদিয়ানি নিয়ন্ত্রিত, এগুলোর ভিতরে বোমা হামলা হইতে পারে। শিয়াদের যেগুলো আছে ওগুলোর ভিতরে বোমা হামলা হইতে পারে। ওই যে সুন্নি ওয়াহাবি এগুলোর ভিতরে, ওয়াজ মাহফিলের ভিতরে বোমা হামলা হইতে পারে। এগুলো হবে। বাংলাদেশ আজকে ওই পরিস্থিতিতে আছে মাসুদ ভাই, যে এগুলো হবে। এবং আপনি একটা জিনিস দেখছেন, এই যে গতকালকের এই বোমা হামলাটা নিয়ে তারপরে এই যে ঘটনাগুলো, এগুলো আবার আরেকজনের ঘাড়ে চাপানোর একটা কৌশল চলবে। আমার কথায় প্রথমে বললাম যে আল্লাহ বাঁচাই দিছে আওয়ামী লীগরে,
যে মসজিদ মাদ্রাসা যেহেতু আওয়ামী লীগের দখলে নাই, সেই জন্য আওয়ামী লীগের নামটা কইতে পারে নাই। কারণ হচ্ছে এরা তো বুঝাইছে যে আওয়ামী লীগ ইসলামের দুশ্মন, তাহলে ইসলামের দুশ্মন আওয়ামী লীগ তার মসজিদ মাদ্রাসায় যাইব না, যার কারণে ফুটছে এখন মসজিদ মাদ্রাসায়। এখন কি কইবে? মসজিদ মাদ্রাসায় অবস্থান করতে হচ্ছে পাইকারা। এবং একটা জিনিস কি জানেন, প্রতিদিন দিনে 2 বার মিটিং হয়। আমি আপনার একদম স্পেসিফিক বলতেছি, 2 বার। প্রথম মিটিংটা হয় সকাল 12টা থেকে 1টার ভিতরে, সেটা হচ্ছে গোলাম আজমের ছেলে, যেটা হচ্ছে বাইরে আসছে, ওই যে নতুন গামছা নিয়ে বাইরে আসছে, এর নামটা ভুলা যায় আমি, ওই ছেলের বাসায়। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ওর বাসায়, এবং ওইখান থেকে হ্যাঁ ওর বাসায় হয় 12টা থেকে 1টার ভিতরে মিটিং। এরপরে রাতের 8টার পরে মিটিং হয় আপনার পাকিস্তান এম্বাসির ভিতরে। এখানে এম্বাসির একজন লোক আছে, কি অ্যাম্বাসেডর না কি জানি না, এটার নাম সম্ভবত ইমরান হায়দার, আমার নামে নাম ইমরান হায়দার, তার বাসভবনের ভিতরে হয় রাতের 8টা থেকে 10টার ভেতরে। এবং প্রতিদিনই ওখান থেকে হয় যে কিভাবে বাংলাদেশের ভিতরে একটা ইসলামিক রেভুলেশন আর্মি গঠন করবে। আমার যা সন্দেহ হচ্ছে জানুয়ারি মাসে এই যে চলে যাচ্ছে, কি বলে আমাদের বর্তমান সেনা প্রধান, ও চলে যাওয়ার পরে ওইখানে আমার এই যে আজমির নেই সেনাপ্রধান হয়ে যায়, সেটার একটা প্ল্যানিং চলতেছে যে আজমিরকে আইনা সেনাপ্রধান বানানোর। কারণ এদের কাছে সব সম্ভব। রাশেদ হায়দার ভাই, দেশ এখন নির্বাচনমুখী, সরকার নির্বাচনমুখী, সবাই নির্বাচনমুখী। এখন এগুলো কি কিভাবে সম্ভব? এগুলো কিভাবে নির্বাচন হয়ে গেলে তো আমাদের একটা গণতান্ত্রিক সরকার হবে, তখন তো আর এগুলো করা সম্ভব হবে না। হ্যাঁ, এখন তো নির্বাচন তো হবে না। আপনি নির্বাচন মুখী কোথায় দেখছেন? এই যে আজকে শাহবাগে যেটা দেখতেছেন আপনারা, হাদি হত্যা, আগামী আর 1 সপ্তাহ দেখেন এরা এইভাবে জমাইতে থাকবে আস্তে আস্তে। এরপরে এইসব বিভিন্ন মৌলবাদী গোষ্ঠীগুলো এদের সমর্থন দিবে, সমর্থন দিয়া ফুলে এভাবে এমন করবে যে জানুয়ারির 15 তারিখের ভিতরে তারা চলো চলো যমুনা ঘেরাও করে ফেলো।